আসসালামু আলাইকুম। বিদেশে এখন পদে পদে বিপদ। এই ভোগান্তি শুরু হয়ে এলো পাসপোর্ট থেকেই। পাসপোর্ট বর্তমানে তো দালাল ছাড়া পাসপোর্ট করাই যায় না। সরকারি ফি ৩,৫০০ টাকার মতো, কিন্তু ৮,০০০ ১০,০০০-এর নিচে কোনো পাসপোর্ট করাই যায় না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই পুলিশ ভেরিফিকেশনটা বাদ দেওয়াতে দেখা যাচ্ছে ২,০০০ টাকা একটু সেভ হচ্ছে যারা পাসপোর্ট করতে যাচ্ছে। এরপরে দালালের কাছ থেকে ভিসা নিয়ে সে দালাল কাজের কথা বলে একটা, এখানে এসে পাওয়া যায় আর একটা। আর বর্তমানে তো 95% এই মধ্যপ্রাচ্যের দেশে সব হচ্ছে সাপ্লাই ভিসা। বাংলাদেশে কিছু দালালরা আরাবিয়ানদের সাথে কন্ট্যাক্ট করে ওরা একটা কোম্পানি খুলে লোকজন আইনে এনে সাপ্লাই ভিসার লোক আনার পরে কাজে দেয়, বেতন পায় না, আকামা করে না, কিছুদিন পর অবৈধ হয়ে যায়। তাদের পদে পদে বিপদ। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এদের বিদেশে আসতে টাকা খরচ হয় ১ থেকে ১.৫ লাখ টাকা, সর্বোচ্চ ২ লাখ টাকা। আমার পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে একজন ইন্ডিয়ান আসছে, তার সাথে আমার কথা হলো। তা ও ইন্ডিয়া থেকে আসার সময় এজেন্সিতে ওর পাসপোর্ট খরচ, মেডিকেল, বিমান ভাড়া সম্পূর্ণ এজেন্সি বহন করছে, এবং ও আসার সময় ওই ১০,০০০ রুপি ওর বাড়িতে দিয়ে আসছে, ওই এজেন্সি দিয়ে ওকে দিয়েছে। আর আমাদের এখানে একজন প্যাসেঞ্জার আসতে খরচ হয় ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ টাকা করে। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করার সময় ঝামেলা। ওখানে বিমান টিকিট ৫০,০০০ টিকিট অনেক সময় ১.৫ লাখ, ২ লাখ টাকা পর্যন্ত উঠে যায়। আবার মেডিকেল করতে গেলে একজন সুস্থ সবল যাত্রী, তারপরেও তার কন্টাকে যাইতে হবে। কন্টাকে না গেলে পারায় তার এই সমস্যা ও সমস্যা, একটার পর একটা সমস্যা ধরায় দেবে। মেডিকেল আনফিট, একবার দুইবার মেডিকেল আনফিট হলে তার পাসপোর্ট বাদ হয়ে যাবে, পরে আবার নতুন পাসপোর্ট করতে পারে। এইসব ঝামেলার কারণে ওই কন্টাকেই যায়, ওই টাকা ৮-১০ হাজার টাকা দিয়ে দেয়, মেডিকেলে ফিট করে দেয়। বর্তমানে যেসব যাত্রী নতুন বিদেশে আসতেছে এদের অধিকাংশই হচ্ছে সাপ্লাই ভিসা। আর এই সাপ্লাই ভিসা আসলে পারা দেখা যাচ্ছে আকামা হয় না, আর কিছুদিন পরে সে অবৈধ হয়ে রাস্তায় রাস্তায় বাবুগুড়ির মতো ঘুরে, কাজ টাজ পায় না। হাজার হাজার বাংলাদেশি এখন বর্তমানে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজ বাজ পাচ্ছে না। বাংলাদেশ হাই কমিশনের দায়িত্বে যারা আছে ওরা তো এই যেসব প্রবাসীর কোনো খোঁজ খবরই রাখে না, এরা যে কি বিপদে আছে না কি সমস্যা আছে কোনো কিছুর খোঁজ খবর রাখে না। এই জন্য আজ আমাদের বাংলাদেশের মানুষ এত অবহেলিত প্রবাসীর বুকে। বর্তমানে বেশিরভাগ লোক আসতেছে হচ্ছে ফুড ডেলিভারিতে। এই ফুড ডেলিভারি বাংলাদেশ থেকে যদিও ট্রেনিং করায় এদেশে আসে, এদেশে আসার পরে এরা একটা এগ্রিমেন্টে সাইন নেয়। সাইন নিয়ে সে যখন অন্য কোম্পানিতে যাইতে যায় তখন তার নামে তারা আকামার উপরে, পাসপোর্টের উপরে দেখা যাচ্ছে যে ৮-১০ হাজার রিয়ালের একটা মামলা পড়ে যায়। সে কিন্তু যাইতেও পারে না, তার নতুন করে আকামাও হয় না, মানে কোনো ট্রান্সফার হতে পারে না, বিশাল একটা বিপদে থাকে। আর যারা কাজ করতেছে তারা অধিকাংশই দেখা যাচ্ছে নতুন অবস্থায় কাজ করতে যায়, অ্যাক্সিডেন্ট হয়, রুমে এসে পড়ে থাকে। ওদেরকে দেখেই নতুন যাত্রী যারা আছে তারা আর কাজে যোগদান করতে চায় না। আর এদেশে রোডঘাট তো খুবই উন্নত, এবং গাড়ি ঘোড়া চলে আসছে ৮০, ১০০, ১০০-এর উপরে। আর ওই স্পিডে তো আসলে মোটরসাইকেল চালানো সম্ভব না, আর এই মোটরসাইকেলগুলো খুবই নিম্নমানের। নতুন যাত্রীদের আর একটা বড় সমস্যা হচ্ছে, ওরা যখন নতুন আসে, নতুন এসেই রুমের আশেপাশে দেখে যে ছোটো ছোটো টেবিল নিয়ে সিম বিক্রি করে দেশের। ওই সিম একটা নেয়, ওই সিম নেওয়ার সময় দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট একবার দেয়, একবার দিলে বলে যে ফিঙ্গারপ্রিন্টে কাজ করতেছে না, আবার দেন আবার দেন, এইভাবে ৪-৫ বার নিয়ে ওই আকামা বা ওই পাসপোর্টের নামে, ওর নামে ৪-৫টা সিম উঠে ফেলা দেয়। ওই সিমগুলো আবার বিভিন্ন জায়গায় ওরা বিক্রি করে। এই প্রথমে এই সিম দেয়, অধিকাংশ ফ্রি দেয় অথবা ৫ রিয়ালের মাধ্যমে দেয়। আর ওরা কিন্তু এই ৪-৫টা সিম উঠে নিচ্ছে। যদি ওর নামে নেট সিম উঠে তখন তো আরও বিপদ, কারণ এগুলো আছে ২ বছরের মেয়াদ আছে, ১ বছরের মেয়াদ আছে। ১ বছরের মেয়াদে হলো ২৪০০ টাকা, ২ বছরের মেয়াদে হচ্ছে ৪৮০০ টাকা। ওই ফিঙ্গার দিয়ে ও রেখে দিয়েছে, দেখা যাচ্ছে ওর নামে একটা নেট সিম চালু হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ওই টাকাও পরিশোধ করতেছে না, কিন্তু ওর নামে জরিমানা আসতেছে। বাড়ি যাওয়ার সময় ওই টাকা পরিশোধ করে তারপরে যাওয়া লাগবে। এরকম সমস্যা আমারই হয়েছে। আমি এই যে প্রথম যখন সৌদি আরবে আসি, তখন এই যে এই রুমের পাশে মসজিদ, ওই মসজিদে যাওয়া আসার সময় ওখানে যে সিম বিক্রি করতো, তখন আমি সিম নিছি। ওইরকম ফিঙ্গার দিয়েছে, একবার কাজ করতেছে না ভাই, আবার দেন আবার দেন আবার দেন, এইভাবে দিয়ে 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 আমার নামে সিম মনে করেন ৮-৯টা উঠে গেছে। পরবর্তীতে আমি যখন এই কোম্পানিতে ঢুকছি, ঢোকার পরে আমি আবার সিম উঠাতে গেছি, বলে যে আপনার নামে দিন অনেকগুলো সিম। আমি মানে আমার নামে অনলি একটা সিম চালাই। পরে দেখা যাচ্ছে যে এতগুলো সিম। পরে আমি সব ক্যান্সেল করে তারপরে একটা রাখছি। এখন বর্তমানে আমার অনলি একটা সিম। আবার সেদিন গেছি ব্যাংকে আমার ব্যাংক কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, ওটাকে আপডেট করার জন্য গেলে এবারে বলে যে ঠিকানা লাগবে। আরে ঠিকানা তো আমার আকামাই ঠিকানা আছে, আমার কফিলের ঠিকানা কোন জায়গা। এরপরেও বলে যে ঠিকানা মানে স্থায়ী ঠিকানা লাগবে, এখন আছেন কোন জায়গা। পরে আমি বললাম যে আমি বলছি যে এই যে আমার ঠিকানা, আমি এই জায়গা থাকি।
পরে কাকে না এটা ওই যে বুক স্টল আছে যেগুলো ওখান থেকে একটা পেপার বের করে নিয়ে আসতে হবে। গেছি ওখানে 15 রিয়াল নিচ্ছে, মানে এটা হচ্ছে ওদের একটা দামি বাংলাদেশের সিস্টেমে এখানেও চালু হয়ে গেছে। পরে ওখান থেকে সে পেপার বের করে এনে দিছি, দেওয়ার পরে সে পেপার দেখলোও না, কিছুই দেখলো না, ও কাজ করতেছে। কাজ টাজ করে তারপরে আমরা বলছে যে অ্যাপসিট আছে, আমি হ্যাঁ ফোনটা দাও, ফোন নিছে, ওই অ্যাপসিট থেকে ও বলে পাসওয়ার্ডটা বলো। তা আমি জানি যে ব্যাংকের লোক তো আসলে সৎ থাকে, ওরা তো আসলে 2 নাম্বার না। আমি অ্যাপসিটের পাসওয়ার্ড বলছি, পাসওয়ার্ড বললে পারা ও কাজ টাজ করে ও ঠিকঠাক করে দিয়েছে। আমার নতুন কার্ড একটা দিয়েছে, চালু করে দিয়েছে। কিন্তু ও আমার ফোনে একটা সফটওয়্যার ডাউনলোড করে দিয়েছে। তখন আমি বাসায় আসছি, আসার পরে আমার মুদিরে বলছি যে আচ্ছা এই দেখ তো এই আমার এই এটা কিসের সফটওয়্যার? কয় কি যে এটা তো তোর নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে। আমি কি কিসে? কয় কি যে অন্য একটা অ্যাকাউন্টে। তা আমি বলি তার মানে আমি তো ওই জায়গায় গেছিলাম। কয় কি তুই কারোর কাছে অ্যাপসের পাসওয়ার্ড করেছিলি? আমি কি হ্যাঁ। তা আমি বললাম যে এই ব্যাপার, ও বলছিল এই কয় কি যে ওই নতুন যেসব ব্যাংক, ওই ব্যাংকের একজন যদি একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারে তার অ্যাকাউন্টে 20 রিয়াল জমায়। ও বললো যে তোর নামে এই যে অ্যাকাউন্ট খুলে সে 20 রিয়াল পাইছে, আর তোর নামে অ্যাকাউন্ট একটা খুলে দিছে, কিন্তু কোনো লেনদেন হয়নি। এমনকি তাড়াতাড়ি ডিলিট করে পরে সে ডিলিট করে। এখন দেখা যাচ্ছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে যদি সে লেনদেন করে, সে তো সব কিছু জানে, সে দেখা একটা কার্ড বাইরে করলে সে কার্ড দিয়ে অন্য কিছু বাকি কিনে ফেললো, তখন তো আমার বিপদ। আবার অনেক সময় দেখা যায় যারা বাসা বাড়িতে থাকে অথবা ড্রাইভার, ওদের নামে অর্ডার করে, মালিকরা ওদের নামে অর্ডার করে, মাল আসলে পরে ওরা রিসিভ করে। রিসিভ করলে ওই মালের মধ্যে যদি অবৈধ কিছু থাকে, ওই ড্রাইভার বা ওই হারেজ ওদের উপর দায় পড়ে। ওই ক্ষেত্রে মালিক বলে যে আমি এটা জানি না, ও এইসব করছে। এরকমের অনেক লোক বিপদে পড়তেছে। আর একটা প্রতারক চক্র বেড়েছে বাংলাদেশে, বিকাশ প্রতারকের মতো এই দেশে। ওই অনেক সময় হিন্দিতে বা আরবিতে বলে, ফোন দিয়ে বলে যে তোমার অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে, অ্যাকাউন্ট চালু করতে হলে পারা আমি যে ওটিপি কোড পাঠাচ্ছি এইটাই বলো। তা ওই দেখা যাচ্ছে ওটিপি কোড পাঠায়, অনেকে সহজ সরল মানুষ না বুঝে বলে যায়, বলে দিলে পারাই ওই ওর নামে ওই কার্ডটা সে আবার উঠে নেয়, উঠে নিয়ে ওই কার্ডের মধ্যে যে টাকা পয়সা যা থাকে সব নিয়ে চলে যায়, অথবা ওই কার্ড দিয়ে সে বাকিতে মালামাল কিনে সব দায়ভার এসে পড়ে। আবার অনেক সময় দেখা যায় রোড গার্ড দিয়ে চলতেছেন, একজন সৌদি আসলো, এসে বললো যে তোমার নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি জিজ্ঞেস করে, কয় তোমার ছেলে মেয়ে আছে, বাবা মা আছে? কাকে হ আছে। তা কয় কি যে আমি এই কিছু হাত দিয়া তোমার ছেলে মেয়ে বা বাবা মাকে আমি দিতে চাই। তা বলে যে তোমার কাছে 200 টাকা হবে। তা কয় কি যে হ আছে। তুমি হয়তো যদি থাকে দেখায়, কয় কি এই যে 500 টাকা আমি দিলাম আর তুমি আমারে 200 টাকা দাও। তা ওই 500 টাকা ওই দেখাই আবার ওই একটা এনক্লাভের মধ্যে রাখে, গাড়ির মধ্যেই থাকে, সে কিন্তু বেরোয় না। এনক্লাভের মধ্যে থাকে, ওই বলে যে দেখো 200 টাকা আছে নাকি। ওই 200 টাকা সে যখন পকেটের দিকে এরকম তাকাতে গেলে ওই ফাঁকের মধ্যে এনক্লাভটা চেঞ্জ করে ফেলায়। চেঞ্জ করে ওই 200 টাকা বা 300 টাকা যা পায় নিয়ে ওই এনক্লাভটা দেয়, সাথে কিছু খাবার টাবার ওই পাউরুটি টারুটির বা রুটি মুটি এটা সেটা দিয়ে দেয়। দিয়ে ও তো ওই খাবার আর ওই টাকা নিয়ে মহা খুশি যে যাকে 200-300 লাভ হয়েছে। পরবর্তী ইনক্লাব খুলে দেখা যায় কি ভেতরে কিচ্ছু নেই, ফাঁকা। আবার অনেক সময় দেখা যায় ট্যাক্সিতে বাঙালি উঠায়, বাঙালি একা যদি পাওয়া যায়, একা উঠায়ে ওরা ওই চিপার মধ্যে ঢুকাইয়ে টাকা পয়সা মানে আকামা টাকামা যা থাকে সব কাড়িয়ে কুড়িয়ে নিয়ে ওরা রাস্তায় নামায় দেয়। এরকম একটা ঘটনা ঘটছে আমার এক বন্ধুরই, আমার পাশেই থাকে। উনি গেছে এক জায়গায়, যাওয়ার পরে এক ট্যাক্সি ড্রাইভারকে উঠছে, ওঠার পরে কিছু দূর নেওয়ার পরে ওটার উপর ছুরি টুরি ধরে ওই আকামা পাসপোর্ট টাসপোর্ট যা ছিল সব কিছু নিয়ে গেছে, সাথে টাকা নিয়েছে 4,500 টাকা। সে কিন্তু পুরনো লোক, প্রায় 30-35 বছর সৌদি আরবে আছে, এখন বর্তমানে সে এক্সিট লাগায় বাংলাদেশ চলে গেছে। তা তার মতো পুরনো লোক সেও ধরা খেয়ে গেছে। কিছুদিন আগে আমার সাথে একটা মজাদার ঘটনা ঘটছে। আমার অফিস থেকে মসজিদে যাওয়ার পথেই ওই সৌদির বাড়ি। তা ও লোকটা প্রতিবন্ধী, চলতে ফিরতে পারে না, হুইল চেয়ারে চলে। আর ওই এক ড্রাইভার আছে, ড্রাইভারই ওরা গাড়িতে উঠায় নামায় মসজিদে নিয়ে যায়। এই এখন ড্রাইভারটা নাই, কই গেছে। এখন ওই লোকটা আমারে বলতেছে রাস্তার সাইডে হুইল চেয়ারে বসে যে আমার একটু এই জায়গায় এগিয়ে দেয়। তা আমি ভাবছি যে মনে হয় সম্ভবত মসজিদেও নেই, যাবে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, যাই হোক আমার সব হবে না। তো মসজিদে গেছি, ও মসজিদে যাবে না, ও কাকে আমার আরও এগিয়ে দেয়। তা আমি আর একটু এগিয়ে দিয়েছি, তখন বলে যে আমার একটু আর একটু এগিয়ে দেয়। তা আমার একটু বিরক্ত লাগতেছে, তারপরেও যেহেতু স্থানীয় এলাকার, তা ওরা একটু দিয়েছে এগিয়ে দিয়ে ও বলে না আমার এই মেন রোডের সাথে ওই জায়গা দিয়ে, মানে ওটা হচ্ছে বিশ্ব রোড, ওই যে তরিক মালিক রোড বলে এখানে, ভিআইপি রোড আর কি। তো ওই রোডের সামনে ওখানে দিয়ে আসতে হবে, উনি বসে বসে গাড়ি গুনবে। এখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাই আমি ওইটুক তো ওরে দিয়ে আমি থুয়ে চলে আসি। এখন আমি ওই যে দিয়ে ওখানে ওরা গাড়ি থুয়ে আমি যখন চলে আসতেছি, ওকে না তুই দাঁড়ায় থাক,
পরে আমি বললাম যে না আমার কাজ আছে, আমার অফিসে কাজ আছে। বাকি না তুই দাঁড়া, একটু দেরি কর, আমি আমার নিয়ে তারপরে তুই যাবি। তারপরে আমি ভাবলাম যে যদি আমি এর থুয়ে যাই আর যদি হুইল চেয়ার ঘোরাইতে ঘোরাইতে গাড়ির তলে যায়, মরলে পরে তো আমার বিপদ। তখন তো পরে একটু দেরি করে পরে আমি বললাম যে দেখ তুই তাড়াতাড়ি একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তুই তাড়াতাড়ি। পরে এই জায়গায় আইনে ওরে এই যে এই বাসার সামনে ফেলায় থুয়ে আমি সেখান থেকে তওবা করছি, আর এই উপকার করতে যাব না কারোর। আসলে বিপদ আপদ থেকে বাঁচার কোনো উপায় নেই, আল্লাহই হেফাজত করার মালিক। সবসময় নামাজ কালাম পড়তে হবে এবং সৎ পথে থাকতে হবে, আল্লাহই হেফাজত করবে।